সুপ্রিয় এলাকাবাসী, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের মঞ্চের সামনে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি জননেতা আলউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সুপ্রিয় এলাকাবাসী, ৫ নং ইউনিয়ন কর্তৃক আয়োজিত আমাদের আজকের মত বিনিময় সভায় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের ফেনী ১ আসনের মাননীয় সংসদ, ফেনী জেলা আওয়ামী লীগের অভিভাবক জননেতা আলউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম মহোদয়, উপস্থিত হয়েছেন আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। সবাইকে আমাদের মঞ্চের সামনে এসে আমাদের মত বিনিময় সবাইকে সার্থক করার জন্য আহ্বান জানাচ্ছি। খায়রুল বাশার মজুমদার তপন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মেজবাউল আহমেদ চৌধুরী সোহেল ভাই, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সদস্য ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, মাস্টার আবুল কালাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, শুভপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আজিজুল হক মানিক মজনু ভাই, আরো অন্যান্য নেতৃবৃন্দ। বিশ্বাস করি যে আমার বাড়িতে বা আমার গ্রামে ফেনীর বাসা হোক, আমাদের দলীয় নেতা কর্মীরা যায়, যাদের সমস্যা আছে তারা যায়, কিন্তু সাধারণ মানুষ নর্মালি এত কষ্ট করে যেতে পারে না। তো জন্য আমি নির্বাচনে যেদিন প্রার্থী হব, প্লিজ কথা বলার দরকার নেই, আমার অসুবিধা নেই, আমার ঠান্ডা লাগতেছে, আমার শরীরে এয়ার কন্ডিশন লাগে আসছে, ঠিক আছে? আমি গ্রামে আসার সময় এয়ার কন্ডিশন লাগে আসি, ঠিক আছে, অসুবিধা নেই। একটা জিনিস হলো, আমি গ্রামে আসার সময় চিন্তা করি যে এখানে গরমটা লাগবে আমাকে, ওই জন্য আমি মানসিকভাবে প্রস্তুত থাকি, গরম লাগবে, আমি কষ্ট পাবো না, মনে ভাবে আমি কষ্টটা পাই না, ঠিক আছে? সুতরাং এটা এত অস্থির হওয়ার কিছু নাই, একটু ঘাম বইতে হয়েছে আর কিছু না। তো যাই হোক, একটা জিনিস হলো, আমি তখনই বলেছিলাম এই দেশের মানুষের, আমি যে কথাটা বলছিলাম, এই দেশের মানুষের চাহিদা খুব কম। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো কিন্তু আল্লাহর রহমতে পর্যায়ক্রমে হয়ে যাবে, এগুলো নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। কোনোটা আজকে হবে, কোনোটা কালকে হবে, কোনোটা পরশু হবে, কিন্তু মানুষের চাহিদাটা হচ্ছে আন্তরিকতাটা। এই যে দেখলেন, হাত মিলাইতে পারলাম, এটা আমার শান্তি লাগছে, আপনাদের সাথে কথা বলতে পারলাম, এটা শান্তি লাগছে, আপনাদের সমস্যাগুলো সরাসরি শুনতে পারলে আরো ভালো লাগবে, আর সবচেয়ে বেশি ভালো লাগবে সমস্যাগুলো সমাধান করার পরে। এই জন্য আমার প্রচেষ্টা আল্লাহর রহমতে অব্যাহত থাকবে। আর একটা জিনিস আপনাদেরকে আমি নির্বাচনের আগেও বলেছিলাম, নির্বাচনের পরে এখনো বলছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটাকে স্বাধীন করেছেন এই গ্রামীণ মানুষের, সাধারণ মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য। আর জননেত্রী শেখ হাসিনা তার ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে 1981 সালে, বঙ্গবন্ধুর সে করুণ মৃত্যুর পরে, দুর্ভাগ্যজনক মৃত্যুর পরে 1981 সালে দলের সভানেত্রী হিসেবে দায়িত্ব নিয়ে আসার পরে 43 বছর আজকে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন। এর মধ্যে আজকে 21 বছর চলছে
ওনার প্রধানমন্ত্রীত্বের কাজ। আমরা দেখেছি, আমি 12 বছর ছাত্রজীবন উনি আসার পর থেকে ওনার সাথে আমার সম্পর্ক, আমরা ছাত্রলীগের নেতা এবং কর্মী হিসেবে আমার সাথে সম্পর্ক। তারপরে 12 বছর ওনার কার্যালয়ে, ওনার অফিসে কাজ করার সুযোগ পেয়েছি। আমি কাছ থেকে দেখেছি ওনার সমস্ত কর্মকাণ্ডের লক্ষ্য থাকে। আমি নির্বাচনের সময় বলেছি গ্রামের মানুষ, গ্রামের অর্থনীতি। উনি মনে করেন গ্রামের মানুষের উন্নয়ন ছাড়া বাংলাদেশের সত্যিকার উন্নয়ন সম্ভব না। গ্রামের অর্থনীতিতে গতি যদি সঞ্চার করতে না পারেন, দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করতে পারবেন না। সারা বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে সেটার সাথে তাল মিলিয়ে আমাদের এলাকায় উন্নয়ন অতটুকু হয় নাই, কারণ আমরা এটা ব্যর্থতা আমাদের, আমরা ওনার থেকে বেশি কিছু আদায় করতে পারি নাই। হয়তো রাজনৈতিক কারণে আমাদের জনপ্রতিনিধি অন্য দলের হওয়াতে উনি ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো পারেন নাই, অথবা ওনাদের জনসম্পৃক্ততা না থাকার কারণে। আমি কারো বিরুদ্ধে, আমি একটা সব জায়গায় বলি, যিনি যারা করেছেন অতীতে ইনশাআল্লাহ ভালো করেছেন, আমি তারও ভালো যাতে করতে পারি এটার জন্য দোয়া করবেন। আমার শক্তিটা একটা, আমার শক্তি হচ্ছে আমার সততা। যে কোনো জায়গায় আমি মাথা উঁচু করে কথা বলতে পারি। দোয়া করবেন আমার এই সততার শক্তি যাতে 1% নষ্ট না হয়। এই শক্তি আমার থাকবে। আমার এলাকায়, এই এলাকায় জন্মগ্রহণ করি, এই এলাকাটাকে আমি বুকে ধারণ করি। এই এলাকার আমার গায়ের গন্ধ আপনাদের গায়ের গন্ধ একই রকম, আমার বাবার গায়ের গন্ধ একই রকম, আমার দাদার গায়ের গন্ধ একই রকম। সুতরাং এই অঞ্চলের মানুষের জন্য আমি যখনই সুযোগ পেয়েছি তখনই কিছু কাজ করার চেষ্টা করেছি অতীতে। এখন সুযোগটা আরো বিস্তৃত হয়েছে, ভবিষ্যতে করব। শুধু সমস্যাগুলো আমাকে ধরিয়ে দেবেন। আর আমি যে কথাগুলো নির্বাচনের আগে বলে গেছি সেগুলোর কোনো ব্যত্যয় যদি ঘটে, আমার সততার শক্তিতে যদি চির ধরে আমার সামনে দাঁড়িয়ে আপনারা চ্যালেঞ্জ করবেন, বলবেন আমি আমার কথা থেকে সরে গেছি। সুতরাং আমাকে শাসন করার শক্তি, শাসন করার মানে আপনাদের অধিকার আছে। আমার শুধু সারাক্ষণ আমাকে প্রশংসা করবেন তাইলে হবে না। এই যে আমি মাদ্রাসায় গেলাম, আমার প্রশংসা শুরু হয়ে গেছে। আমি বললাম যে মাত্র 3 মাস, এত প্রশংসা করলে তো আমি পাম দিতে দিতে আমি ফুটবলের মতো নষ্ট হয়ে যাবো। ঠিক আছে না? ওগুলো দরকার না। আমি কি করতে পারবো সেটা আপনাদের শক্তিতে জননেত্রী শেখ হাসিনা তাকে আদায় করে আনবো, আর যেটা পারবো না সেটা আমাকে দেখায় দেবেন। পরিষ্কার কথা। সামনে প্রশংসা করাটা কেমন জানি খারাপ লাগে না? আমাদের ইয়েও বলেছেন, আমাদের ধর্মেও আছে সামনে কারো প্রশংসা করা উচিত না। এজন্য উচিত এটা প্রশংসামূলক বাক্য উচ্চারণে আমার কিন্তু শরম লাগে, বুঝছেন? এই শরম লাগে, এই শর্মিন্দা আমারে করবেন না আপনারা। ঠিক আছে? কাজ যেটা হবে এটা আপনাদের অধিকার। আমি নির্বাচন করতে আসছি, আমারে কি আপনি বাড়িতে করছেন? 3.5 লাখ ভোট, 3,65,000 বাড়িতে ব্যাগে গেছিলেন যে আপনি ভোট করতে নাই গেছিলেন? জানো তো আমি নিজে নাইছি। তা আমি যখন নিজে আগ্রহ করে আসছি, সুতরাং কাজ আমারই করতে হইব। ঠিক আছে না? আমি আসছি, আপনাদের সমর্থন চেয়েছি, আপনারা সমর্থন করছেন। আমি নিজের দায়িত্বে আসছি, নিজে চাই আসছি, কেউ আমার টাইনে আনে নাই। যেহেতু টাইনে আনেন নাই, সুতরাং আমার নিজে এসে আমার কাজ খুঁজতে হবে, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে? আমি বিশ্বাস করি আমার এসে এসে কাজ খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কি সমস্যা আছে। আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের যুবলীগের সভাপতি এবং উপজেলার ভাইস চেয়ারম্যান আছেন, আমাদের জেলা পরিষদের সদস্য আছেন, আমাদের আপনাদের অঞ্চলের কৃতি সন্তান আমার ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মেজর রহমান সাহেব আছেন, আপনাদের চেয়ারম্যান মিনু চেয়ারম্যান আছেন, গরিব শাহ আছেন, সবাই এখানে আছেন। সবাই মিলে মিশে আমরা অতীতের দিকে তাকাবো না। আমার একটা পরিষ্কার কথা, অতীতে আমাদের কার কি ভুলভ্রান্তি ছিল সেদিকে তাকিয়ে খালি সারাক্ষণ যদি সমালোচনা করে সামনের দিকে আগাইতে পারবো না। ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি, আমাদের যাদের অতীতে যে সমস্ত ভুলভ্রান্তিগুলো আছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের সমস্ত নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে। আমরা আগামী দিনগুলোতে নিজের জন্য না, এলাকার জন্য আমরা সার্বক্ষণিক কাজ করব। এই বিশ্বাস এবং আশ্বাস, এই দুইটা আপনাদেরকে আমি দিতে চাই। তো যাই হোক, আমার বক্তব্য আর নাই, আমার কথা শেষ। এখন আপনাদের কথা শোনার পালা, আপনাদের কথাগুলো শুনবো এবং তারপরে আমি ইনশাল্লাহ সেগুলো অনুযায়ী চলার চেষ্টা করবো। ধন্যবাদ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ তৈরি হবে। আগামী ভাই 53 বছর পরে আমার বড় হয়েছে, আমার এমপি সাহেব, আমার দলের নেতাগণ সব সত্যি সাহেব সবাই এখানে উপস্থিত দেখি আমি খুশি আলহামদুলিল্লাহ। আমি আর কি লাগবো না লাগবো ঠান্ডা হলে নিয়ে লাগবে হিয়ে লাগবে এমপি বানাচ্ছি, মন্ত্রী এমপি বানাচ্ছি। আমাদের দলের প্রধান হাসিনা ওয়াজি প্রধানমন্ত্রী বানাইছে কাজ করতে হইব, ঠিক আছে। উপজেলা চেয়ারম্যান বানাচ্ছি আমাদের কাজগুলো দেখার জন্য। আমরা বলতে পারতাম না, আমরা এটা দেখেন দেখি আমাদের সন্তান করে দিবে আলহামদুলিল্লাহ। জনাব আলাউদ্দিন মাস্টার সাহেব এবং উপজেলা চেয়ারম্যান মেজবাহুর হায়দার চৌধুরী সাহেব এবং মিজান সাহেব, সকল নেতা কর্মীকে আমার ফোনবেলা শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথম আমি জানাচ্ছি একটা অনুরোধ। 1947 সালে এই চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। তার মধ্যে মুন্সি আব্দুল জব্বার সাহেব ওনার সমবয়সীদেরকে নিয়ে বহু কষ্ট করে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছে। আজ আমাদের মাটিয়াগুদা গ্রামের কোন একটা সদস্য আমার স্কুলে নাই। এখন আমি আমার এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার এমপি মহোদয়ের সাথে আমার যেভাবে 2বার দেখা হয়েছে। একবার হয়েছে সেক্রেটারি সাহেব, সাবেক সেক্রেটারি সাহেব রাজউদ্দিন বুলবুল সাহেবের বাড়িতে, আরেকদিন দেখা হয়েছে ইলেকশনের আগে আমাদের মুশাররফ মেম্বারের কবর জিয়ারত করতে গিয়ে আমার বাড়ির সামনে, যখন নাকি উনি সর্বপ্রথম আনছে কমিশন আনছে। আল্লাহ আমি খাদির নাজির জানি, আমি উনার জন্য দোয়া করছি। এই বিশেষ আর আমি কিছু বলবো না। স্কুলটার প্রতি আপনি নজর রাখবেন। আমার সাথে দলিল সাহেব যখন মৃত্যুসজ্জা মাস্টার আলম সাহেবকে অ্যাম্বুলেন্সের উঠার সময় বলছে যে আলম আমার আর কিছু নাই, তুই আমার স্কুলের দিকে একটু লক্ষ্য রাখিস। তবে আমি এত বেশি স্কুলটা চাই না, আমরা বলার মতো আমার সেই যোগ্যতা নাই। আমি আমার নেতা সাহেব, আমার মন্ত্রী সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আমাদের মাননীয় এমপি সাহেব, চেয়ারম্যান সাহেবকে পাইলে আজকে আমরা ধন্য। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমাদের নাসিম ভাইকে যে কোনো মন্ত্রিত্ব দেয় আমরা ফেনি গর্বিত যেন আমরা পাই না পাইবে ইনশাল্লাহ আমরা চাই। আমরা বহুত পরে বহুত কষ্ট করছি, বলে গেলাম মায়ের খেয়েছি, দোর খেয়েছি, দুপুর দিয়ে দেবে, কিন্তু আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের গরুর দাভাদান আমরা আমাদের মাননীয় এমপি সাহেবের কাছে এবং এমপি সাহেবের মন্ত্রিত্ব দেয়। আর একটা আমাদের গুলিয়া পাশে একটা বিঘাট কবরস্থান, এই কবরস্থান সাইকেলটা করে দিলে আমাদের বেশি উপকার হবে। মানুষ গাড়ির মোড়া তুলছে, বিরাট এটা বিরাট কবরস্থান। এটা আমাদের কাছে আমাদের অনুরোধ করলো। আর সবার কাছে আসতাম আমরা আজকে আমাদের এমপি সাহেবের মধ্যে আমাদের এই এলাকার রাস্তাঘাট এবং ব্রিজ কালভার্ট অনেক বাকি রয়েছে, অনেক বাড়বাড়ি হয়েছে, আরো সারাদি রয়েছে। আমাদের নেতা সাহেব ওই সমস্ত কাজ যদি করে দিতে পারে আমাদের সর্বস্তরের জনগণের উপকার হবে। আমার পছন্দ ভালো একটা উপজেলা চেয়ারম্যান উপহার দিবেন, না হলে আপনার কাছে আমাদের দাবি থাকবে। আর আমি আর বেশি কিছু বলবো না। আমরা বিভিন্ন মানুষ কষ্ট করি, আওয়ামী লীগ কষ্ট করে, আওয়ামী লীগ দল কষ্ট করে, আমাদের পায়না কিছু পায় না, আমাদের পায়না। আজকে অবাধ কমিটির সভাপতি সেক্রেটারি
বিভিন্ন পর্যায়ে তারা কষ্টে আছে। আমার নেতার কাছে আমার দাবি থাকবে, আর আমাদের প্রোগ্রামে সেই সমস্ত কথা আমরা বলবে। আমাদের একজন কিন্তু কোনো কাজ হয় না, আর কেমন আমরা বাসায় হয় নেন আর এদিন গায়ে নিজেও হয়েছি হরতুন এই হয় নিলে আমরা কোনো একটা মানুষ অসুস্থ হলে আমরা এনতে পারি না, হিয়ারে কান্দে লওয়া লাগে 2-3 জনে মিলে। ইজ্ঞা মানুষ যদি মরে যায় হিয়ারে বেড়ে 27 জনে কান্দলে এই কিনারে এই কিনারে আমার করতে হয়। এই হলো আমার দাবি। এই জায়গায় নিয়ে জায়গায় নিয়ে বললে সালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম। আমি একটা কথা বলার জন্য আপনাদের এখানে আসছিলাম যুবলীগের পক্ষ থেকে। আসলে আমরা তো বহুদিন এমপি পাই নাই, আমরা এমনি অবহেলিত, আমরা মূল্যায়নও পাই নাই, কোনো কাজ কামও হয় নাই। তারপরে আজকে আমাদের এমপি সাহেবের কাছে একটা আবেদন নিয়ে আমরা আসছি। আমাদের এখানে বক্তানাডের পূর্ব দিকে ব্যাগের বাজারের পাশাপাশি একটা কবরস্থান আছে, বড় কবরস্থান। পুরাটা পূর্বদেবপুরের মানুষ অবস্থান করে ওইখানে, গরু উড়ি মানুষ উড়ি অনেক কষ্ট করে। এই কবরস্থানটা সংস্কার করার জন্য আমাদের পূর্বদেবপুরবাসী আমরা কমিটমেন্ট দিয়েছি। আমাদের এমপি নির্বাচনের সময় আমরা পরিস্থিতি দিয়েছি মানুষের দ্বারে দ্বারে যাইয়া যে আমাদের এমপি সাহেব যদি সাকসেস হয় আমাদের এই কাজগুলো হবে। আর মালগজি সড়কে একটা গার্ডওয়াল আছে, দুটা কাজ অনেক আছে। এই যে ইম্পর্টেন্ট এখানে পানি উন্নয়ন বোর্ডের অলরেডি 2টা স্কিম দেওয়া আছে, 3 বার ধরে খাল খনন করার পরেও পানি থাকে না। তা আমাদের দাবি হচ্ছে যে মহামায়ার মুখে একটা যদি সুইচ গেট দেয় তাহলে পানিগুলো থাকবে। তাহলে 9 নং ওয়ার্ড এবং 8 নং ওয়ার্ডে এই যে সেচ প্রকল্পের যে পানি উন্নয়ন বোর্ডের মেশিনগুলো বসায় যেগুলো সচল হবে। আজকে 2 বছর এটা কার্যকর নাই। একটা সুইচ গেট খুবই জরুরি। ধন্যবাদ হাসান। সবাই সালাম আলাইকুম। যে কিছুক্ষণ আগে মামুন ভাই বলে গেছিল যে আমাদের বটতলা যানজটের ব্যাপারে, এই জন্য আমি একটা রিকোয়েস্ট করতেছি যেন বটতলা যানজটটা এই বৃষ্টি থাকে। কারণ অনেক স্কুলের ছেলেমেয়েরা যাইতে অনেক যাইতে কষ্ট হয় ওইখানে যাতায়াতে। অনেক মেয়েরা পড়িও যায় অনেক সময় আমি দেখছি। জয়নগর পশ্চিম পাড়া 4 নম্বর ওয়ার্ডে জয়নগর থেকে চৈতন্য সংযুক্ত। আজকে মহামারী ইউনিয়নের সর্বসাধারণের সাথে মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের মাননীয় সংসদ ফেনী 1 আসনের এমপি জনাব আলাউদ্দিন নাসিম মহোদয় সাহেব, উপস্থিত আছেন উপজেলা চেয়ারম্যান সাহেব। আমার কথা হইল আমি আজকাল মহামারী ইউনিয়নের 8 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেম্বার জাফর আহমদ সাহেব। আমার কথা হইল যে পানি উন্নয়ন বোর্ড আমাদের নদীর সেচ প্রকল্পের যে পাইপ লাইন আমাদেরকে দিয়েছে, ওই পাইপ লাইন দিয়ে যখন আমরা মোটর চালু হয়েছি পানি আসতেছে না। এটার ব্যাপারে আমি বলতে চাই, পানি উন্নয়ন বোর্ডের এক্সিডেন্ট সাহেব আসবে আমার বাড়িতে 9টায়। সোহেল এবং ইয়া একটু চলো সাথে, আমার সাথে গেলে আমি ওখানে বসে ওদের সাথে যোগাযোগ করে দেবেন, যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করে করবে। ঠিক আছে? আর ভাইয়া আমাদের বাড়ির পাশে গত কিছুদিন আগে আমি আমার মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ চেয়ারম্যান সহ একটা 3টা পরিবার বন্দি অবস্থা আছে। আমি বাবা মেম্বার চলে যে এলাকায় যখন আমি মেম্বার ছিলাম রাস্তা নেই, বাড়ি থেকে বাইরে যাবার মতন মধ্যে আমি আপনাকে বলি, ঠিক আছে? আমি কথা শুনছি, সবার অনেকগুলো কথা শুনছি। আমাদের কথাগুলো হচ্ছে আমাদের সমস্যা কেন্দ্রিক, এটা আমি শুনতে চাইছিলাম। ঠিক আছে? আমি শুনতে চাইছিলাম এটা মানুষের অনুভূতিটা, আবেগটা কি, এটা শুনতে চাই। কাগজে তো কথা কয় না, নাকি? কাগজে কথা কয় না, কথা কয় না। তো আমি এই জিনিসগুলা 2-3টা জিনিস ছোট ছোট যেগুলো আছে সমস্যা, বড় বেশি সমস্যা নাই। যে সমস্যাগুলো গার্ডওয়াল, তারপর কবরস্থান, এটা সেটা ছোটগুলো, এটা পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন প্রজেক্টগুলো থেকে ছোট ছোটগুলো করে ফেলবো। এটা চিন্তা করার বেশি কারণ নাই। আর সেচের বিষয়টা আমি বলি, সেচের বিষয়টা দীর্ঘদিন ধরে আমাদের এখানে এটা আমাদের হয়ে আসছে না। আমাদের ছোটবেলায় আমাদের
আমাদের বয়সী যারা আছে, আমাদের যে সিনিয়র যারা আছে, দেখলাম বিএডিসির বড় বড় ডিপ টিউবে বসাইতো তখন। বিএডিসির কাজগুলো কিন্তু এখনো চলমান আছে সারা দেশে। আমাদের অঞ্চলে বিএডিসির কাজ অনেক কমে গেছে, আমরা আসলে জানিও না। কারণ যেখানে যাই, যেখানে যারা যায় খালি রাস্তা, কেউ কেউ হত্তন হয়ে গেছে, কেউ কেউ বেরবের জায়গা হয়ে গেছে, এরকমের কথাবার্তা। আমরা যে ছোটবেলায় সারাক্ষণ হত্তন হয়ে যেতাম, মনে আছে? হ্যাঁ, আমরা তো রাস্তায় আছি না, খালি হওয়া আছে, বুঝছো? কে জানি কাঁদতেছিল, পড়ে যাও। আমরা কিন্তু ছোটবেলায় আমরা আমাদের বয়সী বা আমাদের চেয়ে বেশি যারা আছে, একটু কম যারা আছে, আমরা ফাঁকা রাস্তা দেখছি জিন্দিগিতে প্রথম মনে হয় কষাদের। আরে কত সালে দেন না, এইসবে দেন না, এইসবে দেন না, ব্রেকসোলিং দেখছেন, এইসবে আমাকে কথা কইেন না। ফাঁকা রাস্তা দেখছেন, শেখ হাসিনা 96 সালে এবার হরে এইসবে দেখছেন। এর আগে জাফরিয়ান সাহেব করছিল, ব্রেকসোলিং করছিল একটা জায়গা পর্যন্ত, মানে তারপরে বিএনপির সময় ব্রেকসোলিং শেষ হয়েছিল যাইয়া আপনার কি জানি বক্স পামদের একটু আগ পর্যন্ত। ব্রেকসোলিং আমরা এদিকে আরো বড় হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা করে দিচ্ছিল। তো যাই হোক, আমরা ছোটবেলায় এগুলো অভ্যস্ত হই। আমরা যখন মানুষ বলে তখন আমরা আমাদের অতীতে ফিরে যাই। আমি আমার মিটিংয়ে ইলেকশনের সময় যখন নির্বাচন করতে আসছি, এই কথাগুলো আমি বলছিলাম। আমি যখন কাজ করার তাগিদ ভিতর থেকে অনুভব করি, কেন আমি সরকারি কর্মকর্তা ছিলাম, তাই না? সরকারি কর্মকর্তা ছিলাম। আমি যখন প্রধানমন্ত্রী প্রথম চান্স পাইছি ঢুকা, প্রথম আমার মনে পড়ছে হয়ে হত্তন হয়ে গেছিলাম, এটা মনে পড়ছে। স্কুলে যাওয়ার সময় অনেকবার আচার খাইছি, এটা মনে পড়ছে। ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট আনবেলা যখন প্রচন্ড বৃষ্টি, হত্তন একবার হচ্ছে প্রশান পর্যন্ত হইতে, প্রশান্ত থেকে রেজাল্ট আসে নাই। এই প্রচন্ড বৃষ্টির মধ্যে বিনোদনের ট্রেনে করে ফেনে যায় রেজাল্টটা পাচ্ছে। এই কষ্টগুলো আমাদের চোখের সামনে ভেসে যখন উঠে তখনই কিন্তু আমি 96 সাল থেকে কাজকর্ম শুরু করছি। স্কুল বিল্ডিং, কলেজ বিল্ডিং, প্রায় একটা কলেজ স্কুল বিল্ডিংও বাকি ছিল না, মাদ্রাসা বিল্ডিং ছিল না যেখানে একটা করে বিল্ডিং। কারণ আমি মানুষের কাছারিতে, আমাদের কাছারিতে ক্লাস করছি। হ্যাঁ, আমাদের বিভিন্ন যখন আগে স্কুল হয়েছে বিভিন্ন জায়গায়, ছোট্ট একটা টিনের ঘর দিয়ে শুরু করতো, সরের ঘর দিয়ে শুরু করতো, অমুকের কাছারিতে ক্লাস 6 হতো, একজনের কাছারিতে 7 এর ক্লাস হতো। এগুলোতে আমরা করতে করতে আজকে বড় হয়েছি। যার ফলে আমরা গ্রামের সমস্যাগুলো বুঝি। আল্লাহর রহমতে আপনাদের যেগুলো শুনছি আমি আরো শুনবো, অসুবিধা নেই, আপনাদের আছে। তো আমাদের বাইরের সাউন্ড যাচ্ছে না। তো আমাদের যে জিনিসগুলো আছে সেগুলো আল্লাহর রহমতে আমরা পর্যায়ক্রমে সবকিছু করবো। আর সেচের বিষয়টা আমি অলরেডি কথাবার্তা শুরু করে দিচ্ছি। আমাদের বিএডিসি থেকে অনেকগুলো, কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের অনেকগুলো খাল খননের প্রকল্প আছে যেটা আমরা জানি না, আমাদের এলাকায় আমরা জানতামই না। আমি কৃষিমন্ত্রী মহোদয়ের সাথে 15 দিন আগে কথা বলেছি। উনি বলছেন যতগুলো প্রজেক্ট তোমার বিএডিসি কে বলো, এখানকার যে সমস্ত বিএডিসি এবং কৃষি মন্ত্রণালয়ের যে সমস্ত জায়গাগুলো দিয়ে ইনশাল্লাহ পাস করে নিয়ে আসবো। আমি আমাদের উপজেলা চেয়ারম্যান আছেন, আমাদের উপজেলা মেডিকেল সেক্রেটারি আমাদের আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, ওমর ফারুক আছে, চেয়ারম্যান আছে। আমি ওনাদের বলবো, আমি যাওয়ার পরে অনেকগুলো দরখাস্ত আপনারা দিয়েছেন, দরখাস্তগুলো আমার সাথে যাবে, কিন্তু একটু সিস্টেমেটিক করে ওগুলোকে লিস্ট ডিপার্টমেন্ট ওয়াইজ লিস্ট করে থাকেন, লিস্ট করে দেন। অনেকগুলো রাস্তা আমরা অলরেডি দিয়েছি, যেমন গুচ্ছগ্রামের রাস্তাটা নাকি যেটা বলছি অলরেডি 4 টন গম বরাদ্দ হয়ে গেছে না, ওটা আমার 4 টন গম বরাদ্দ দিচ্ছে। এটা হ্যাঁ, আবাসনের যেটা। তো যাই হোক, ইনশাল্লাহ আমি আরো আসবো, ঠিক আছে? আসার চেষ্টা, হ্যাঁ আরো আসবো, শুনবো। কারণ হলো আমার এটা ছাড়া আর কাম নেই, ঠিক আছে? এটা ছাড়া কোনো কাজ নাই, বারবার আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? ভালো থাকেন, আবার আসা পর্যন্ত এটলিস্ট সবাই সুস্থ থাকেন, বেঁচে থাকেন, ঠিক আছে?